অন্য কোনো দলের অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তাদের সততার কোনো প্রয়োজন নেই। সততা থাকতে হবে শুধু জামায়াতের মধ্যে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করছি কাজী জেসিন ডক্টর মির্জা গালিবকে প্রশ্ন করেছিল জামাতের সততা কোথায়। অনলাইনে জামায়াতের নেতাকর্মীরা, শিবিরের নেতাকর্মীরা, অন্য দলের নেতাকর্মী, উপস্থাপক, সাংবাদিকদেরকে গালাগালি করে, ড্যাশিং করে, স্লাটিং করে, নানান রকম আক্রমণ করে, বিশ্রী ভাষায় গালাগালি করে। তাহলে জামায়াত যে দাবি করছে তারা একটি আদর্শিক দল, প্রশিক্ষিত দল, শিক্ষিত দল, ধার্মিক দল, তাহলে তাদের এই আচার আচরণের মধ্যে ধর্মের কোনো রকম উপস্থিতি তো দেখা যাচ্ছে না। সেই সততা কোথায়? জামায়াতের কি আসলে সততা নেই? এটা কি শুধুই মৌখিক কথা? প্রশ্ন শুনে মির্জা গালিব বলেছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে জামাতের যে প্রার্থী জুমা, সে কোনোদিনই জামাত করে নাই। সে শিবিরের প্যানেলে এসে নির্বাচন করছে মুক্তিযুদ্ধ সাংস্কৃতিক পদে। তাকে যেইভাবে অনলাইন ড্যাশিং, ব্লেমিং, ফ্রেমিং করা হয়েছে, মিস্ত্রি ভাষায় গালিগালাজ করা হয়েছে, সে অলরেডি ট্রমাটাইজ হয়ে গেছে, সাংবাদিক সম্মেলনে আসতে পারছে না। তাহলে তাকে ড্যাশিং ব্লেমিং করছে কে? তখন সেটা তো আর জামাত করছে না, শিবির করছে না, ইসলামিক লোকেরা করছে না। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সাংবাদিক উপস্থাপিকা সুন্দরী কাজী জেসিন বলেছেন, তারা না হয় করলো, তারা না হয় জুমাকে ড্যাশিং ব্লেমিং করলো, কিন্তু জামায়াত কেন করে? তার মানে কাজী জেসিন বিষয়টি পরিষ্কার করলেন। কাজী জেসিনকে যারা গালাগালি করে বা অন্যদেরকে যারা গালাগালি করে, তারা সবাই হলো জামায়াত শিবিরের লোক। আর জুমাকে যারা গালাগালি করে তারা হলো অন্য লোক, অর্থাৎ কাজী জেসিনদের লোক। তাদের নৈতিকতা না, জামায়াতের না হয় নৈতিকতা আছে, তারা কেন গালাগালি করবে? তারা তো গালাগালি করা উচিত না। কিন্তু জুমাকে না হয় বুঝলাম, যারা গালাগালি করে তারা ধার্মিক লোক না, শিবিরের লোক না, তারা গালাগালি করতে পারে, তাদের সেই অধিকার আছে। এই বিষয়টি নিয়ে, অর্থাৎ সততা থাকতে হবে জামায়াতের, বিএনপির কোনো সততার প্রয়োজন নেই। আর উপস্থাপিকা কাজী জেসিনেরও সততার কোনো প্রয়োজন নেই। এখন সে বলতে চাইছে জামায়াতের সততা অনুপস্থিত, এটা থাকতে হবে। এই অনুষ্ঠানের টকশোর অন্য অতিথি ছিলেন তুখোড় বক্তা সাইদ আবদুল্লাহ। সাইদ আবদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির পরিস্থিতি নিয়ে বলেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে কেন মারামারি হয়, কেন ছাত্রদের উপরে আক্রমণাত্মক হয়। এর কারণ হলো অতীতে ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচন করছে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা। তাদের বয়স ধরেন 28, 32, 33, 34 এরকম হতো। সাধারণ ছাত্রদের বয়স হইল 19, 20, 21, সর্বোচ্চ 22, 23। তাহলে 10 বছরের ব্যবধান। এই সকল ছাত্রদের সাথে ওই সকল নেতাদের কানেকশন থাকতো না, আর হৃদ্যতা থাকতো না, কারণ তারা অলরেডি চাচা বাবার বয়সী হয়ে গিয়েছে। এখন ছাত্রদলের সভাপতি রাকিবের কথা ধরেন, রাকিবকে যদি ইউনিভার্সিটিতে আনে, ছাত্ররা কি তাকে ওইভাবে বন্ধু হিসেবে না নিতে পারবে? তাকে জাস্টিফাই করে ভোট দেওয়া বা আন্তরিকভাবে ভোট দেওয়া, সেটা কি করতে পারবে না? কারণ তারা কারেন্ট স্টুডেন্টদের সাথে তারা রিলেট করতে পারবে না, এই কারণে তাদের সাথে একটা দূরত্ব থাকে। আবার রাকিবের দিক থেকে ধরেন, রাকিবের বয়স 34, 35, 37, সে যদি নির্বাচন করে, অন্য ছাত্রদের সাথে সে ওইভাবে কানেক্ট করতে পারবে না, হৃদ্যতা তৈরি করতে পারবে না, হার্ট টু হার্ট টাচে যেতে পারবে না, যে কারণে তাদের উপরে দরদও থাকবে না, ভালোবাসা থাকবে না, তাদের উপরে আক্রমণাত্মক হওয়া সহজ, তাদের উপরে মেরে দেওয়া সহজ, পিটুনি দেওয়া সহজ হয়ে যায় তাদের জন্য, কারণ তার ওই হৃদ্যতা নাই। কিন্তু আমার ক্লাসে আমার সাথে একজনের বন্ধুত্ব, একসাথে বসে ক্লাস করেছি, মধুতে চা খেয়েছি, ঘুরেছি, বসেছি, আড্ডা দিয়েছি, সিঙ্গারা খেয়েছি, চমুচা খেয়েছি। এখন নির্বাচনের সময় আমি প্রার্থী হলাম, আমাকে কি ওইভাবে আক্রমণ করতে পারবে? আমিই বা আক্রমণ করতে পারবো না? আমার সাথে দীর্ঘদিনের হৃদ্যতা রয়েছে, তার চলাফেরা রয়েছে। রাকিবের সেটা নেই, জেনারেশন গ্যাপ, এজ গ্যাপ রয়েছে, যে কারণে আক্রমণাত্মক হয়ে যায়। এবার ভিন্ন। তবে বর্তমানে যে জিএস প্রার্থী, সে মনে মনে নিজেকে সাদ্দাম ভাবে, তার অ্যাটিটিউড, ভাবসাব সাদ্দামকে অনুসরণ করে বলেই আমার কাছে মনে হয়।
হ্যাঁ, সাদ্দামকে আদর্শ নিয়েই সাদ্দামের ছায়া নিজের উপরে ফেলতে চায়। এটা যে তার মধ্যে সাদ্দামের মতন নেতৃত্ব আছে তা নয়, এটা হলো সে নিজেকে ভাবে, মানে আবিদুল ইসলাম খান নিজেকে সাদ্দাম ভাবে। এটা হলো কারণ ক্যাম্পাসে মারামারি হওয়ার প্রধানতম কারণ। এরপরে জুলাইতে প্রশ্ন করা হয়েছে মির্জা গালিবকে, জুলাইতে মেয়েরা ছিল একদম সামনের কাতারে, অনেক জায়গায় পরিস্থিতি তৈরি করে দিয়েছে, আন্দোলনকে এগিয়ে নেবার জন্য যতটুকু কাজ করা দরকার সেই কাজগুলো করে দিয়েছে। এক্ষেত্রে নারীদেরকে সেভাবে কিন্তু মূল্যায়ন করা হয়নি। একজন উপদেষ্টার মধ্যে নারী নেই, তারপরে আপনার হল কমিটি বলেন, তারপরে আপনার বিভিন্ন সম্মানজনকভাবে নারীদেরকে পরিস্থিতির আসন ছেড়ে দেওয়া সেই পরিস্থিতি নেই, কেউ সেটা আসলে মূল্যায়ন করেনি। নারীদেরকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, বরং নারীদেরকে আরও শেমিং করা হচ্ছে, বিভিন্নভাবে স্লাটিং করা হচ্ছে, ফ্রেমিং করা হচ্ছে, শেমিং করা হচ্ছে। আপনারা দেখবেন প্রথম এই জুলাই আন্দোলনের পর, হাসিনা পালানোর পর প্রথম যাকে আক্রমণ করা হয়েছে, অপমান করা হয়েছে, অনলাইন শেমিং করা হয়েছে, সে হলো একজন মেয়ে, মিথিলা বা সিনথিয়া, মনে আছে? একজন খুব কম বয়সী পাতলা মেয়ে, কালো করে, তাকে নানানভাবে অপমান করা হয়েছে। টিকটক করে মেয়েটা। আপনি যত কথাই বলেন, আপনি কিসের ভিত্তিতে আপনি তাকে অপমান করবেন? কোনো অধিকার নেই। সে ফেসবুকে নাচানাচি করে না, আপনি তার কোনো অধিকার নেই, আপনি তাকে বুঝাইতে হবে, মারতে পারবেন না আপনি তাকে। তারপরে বলা হয়েছে নারীদের পোশাকের স্বাধীনতা থাকবে, কেউ হিজাব পরলে বাধা দেওয়া হবে না। ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো হল নেই যেখানে হিজাব পরার কারণে কোনো মেয়েকে অপমান করা হয়নি। প্রত্যেকটি হিজাবি মেয়ে অপমানিত হয়েছে আওয়ামী লীগের আমলে, বামপন্থীদের হাতে, মেঘ মোল্লার বসুদের হাতে, ইমিদের হাতে, এখন যে ভিপি প্রার্থী বাম জোটের, অপমানিত হয়েছে। কিন্তু শিবির নেতা বলেছে কাউকে পর্দা করার কারণে, বোরকা পরার কারণে অপমানিত যাতে না হতে হয়। এখন কাজী জেসিন এটার জন্য টক্কর ধরছে, তাহলে অন্য পোশাক পরলেও যেন অপমানিত না হয়। অন্য পোশাকের মেয়েরা তো ঢাকা ইউনিভার্সিটিতে অপমানিত হয়নি পোশাকের কারণে, হয়েছে উচ্ছৃঙ্খলতার কারণে। কিন্তু শুধুমাত্র বোরকা পরার কারণে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার খাতায় সাইন করা হয়নি, শুধুমাত্র বোরকা পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। বোরকা পরার কারণে বলা হয়েছে চেহারা বিশ্রী, সেই চেহারা ঢাকার জন্য বোরকা পরা হচ্ছে, এই ধরনের। সাইদ আবদুল্লাহ জিনিসটা বলেছেন, সবাইকে যেন মর্যাদা দেওয়া হয়, পোশাকের কারণে যাকে অপমান করা না হয়। এরপরে প্রশ্ন করা হয়েছিল যে চাঁদাবাজির তারেক রহমান যত নির্দেশনা দিচ্ছেন নেতাকর্মীদেরকে, চাঁদাবাজি কেন বন্ধ করতে পারছেন না? তখন সাইদ আবদুল্লাহ বলেছে এটা অনেকগুলো কারণ রয়েছে, নির্যাতন, বঞ্চিত, সেই মনে হয় যেন তাদের কিছু কিছু চাঁদা খাওয়া জায়েজ আছে, মানে এটা হালাল, রাষ্ট্র স্বীকৃতি দেয়। এভাবেই কাজী জেসিন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। টাইমলাইন রিভিউ দিলাম আপনাদেরকে দুইজনের আলোচনা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।